লক্ষ্য করো আমরা পাকস্থলীর কত ভেতরে ঢুকে গেছি। এখানে আমরা একটা পাকস্থলী দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে পাকস্থলীর আবরণ। পাকস্থলীর অল্প একটু আবরণকে যদি আমরা মাইক্রোস্কোপে নিয়ে গিয়ে দেখি তাহলে এরকম চিত্র পাওয়া যায়। এটা হলো পাকস্থলীর প্রাচীরের অন্তর্গঠন। পাকস্থলীর প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরটার নাম ছিল মিউকোসা স্তর। আর মিউকোসা স্তরের গায়ে কিছু আমরা কূপ দেখতে পাচ্ছিলাম যাদের নাম হলো গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটটাকে নিয়ে গিয়ে আবার এখানে জুম করে আমরা দেখেছি, দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক পিটের গায়ে আবার অনেক কোষ লেগে আছে। সবগুলো কোষের কিন্তু আমরা বর্ণনা দেখলাম। খেয়াল করে দেখো গ্যাস্ট্রিক পিটের গায়ে যে কোষগুলো আছে তারা কিন্তু নানান ধরনের পদার্থ তৈরি করলো। এখানে মিউকাস পেলাম, এখানে এইচসিএল পেলাম, এখানে পেপসিনোজেন পেলাম, আর এখানে আমরা গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর পেলাম। কয়েক রকম আমরা পদার্থ পেলাম। এই সব পদার্থকে একত্রে বলা হয় গ্যাস্ট্রিক জুস বা পাচক রস। আমরা মনে রাখবো পাকস্থলীর গ্যাস্ট্রিক পিটের কোষগুলো থেকে খরিত পদার্থগুলোকে একত্রে বলা হয় গ্যাস্ট্রিক জুস। পাকস্থলীর প্রাচীর থেকে খরিত তরল পদার্থগুলোকেই বলা হয় গ্যাস্ট্রিক জুস। মুখের মধ্যে আমরা পাচ্ছিলাম লালারস, পাকস্থলীর মধ্যে আমরা পাবো কি গ্যাস্ট্রিক জুস। এবার আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক জুস সম্পর্কে। আমরা জানি পাকস্থলীর মিউকোসা স্তরের গ্যাস্ট্রিক পিট থেকে খরিত রসগুলোকেই কিন্তু বলা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস একটা মানুষ দৈনিক কতখানি ক্ষরণ করে এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। আমরা প্রথমে মনে রাখবো গ্যাস্ট্রিক জুসের দৈনিক ক্ষরণ। একজন মানুষ প্রতিদিন প্রায় 2000 ml, যেটাকে সংক্ষেপে বললে বলা যেতে পারে কিন্তু 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে একটা মানুষ দৈনিক। গ্যাস্ট্রিক জুসের জন্য আরেকটা কথা মনে রাখবো, এর মধ্যে পানি আছে কত পার্সেন্ট। গ্যাস্ট্রিক জুসের মধ্যে পানি রয়েছে 99.45%, মানে সবটাই পানি বলা যায়, 99%ই হচ্ছে পানি, 99.5% এরকম বিষয়। গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত এটাও আমাদের মুখস্থ করতে হবে। গ্যাস্ট্রিক জুসের মধ্যে যেহেতু এইচসিএল আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে গ্যাস্ট্রিক জুসের পিএইচটা খুবই অ্যাসিডিক, তীব্র অ্যাসিডিক। দেখো 1.5 থেকে শুরু করে 3.5 পর্যন্ত হতে পারে। তোমাদের বই 1 থেকে 3ও দেওয়া আছে অনেক জায়গায়। 1.5 থেকে 3.5 পর্যন্ত গ্যাস্ট্রিক জুসের পিএইচ হতে পারে। তোমরা বুঝতেই পারছো পিএইচ স্কেল অনুসারে এটা প্রচণ্ড অ্যাসিডিক একটা অবস্থা। তাহলে গ্যাস্ট্রিক জুস কিন্তু খুব অ্যাসিডিক। গ্যাস্ট্রিক জুসের মধ্যে বিভিন্ন রকম পদার্থ রয়েছে, যেমন অজৈব পদার্থের কথা যদি বলি, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন অজৈব পদার্থ আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট অজৈব পদার্থ হচ্ছে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুব পরীক্ষায় আসে পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিডটা পাওয়া যায়? এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। এইচসিএল এর কাজ কি জানো? এইচসিএল এর অনেকগুলো কাজ। একটা কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। পাকস্থলীর মধ্যে অনেক জীবাণু আসতে পারে না? তুমি খাবার খাইছো, খাবারের মধ্যে ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়াগুলোকে কে মেরে ফেলবে? এইচসিএল মেরে ফেলবে। দেখো ছোটবেলায় অনেক সময় কি হতো, ভুল করে বড়ইয়ের বিচি বা লিচুর বিচি আমি খেয়ে ফেলতাম, তখন বন্ধুরা আমাকে খেপাতো যে তোর পেট থেকে তো এখন বড়ইয়ের গাছ হবে, লিচুর গাছ হবে। সবার সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। পরবর্তীতে তো আমাদের পেট থেকে গাছ হতো না, তাই না? ওই বিচিটা যায় কোথায় আসলে? বিচিটা পাকস্থলীতে আসা মাত্রই পাকস্থলীর যে এইচসিএল সে বিচিটাকে একদম ধ্বংস করে ফেলতো। যে কোনো জীবন্ত বস্তুকে কিন্তু এইচসিএল মেরে ফেলে। আমরা অনেক সময় কিন্তু পানির সঙ্গে বা শরবতের সঙ্গে পিঁপড়া খেয়ে ফেলি। পিঁপড়াটা যদি এখন পাকস্থলীর মধ্যে ঘুরে বেড়ায় তাহলে তো বিপদ, তাই না? বেড়াতে পারবে না। কেন পারবে না? কারণ পাকস্থলীর এই এইচসিএল সমস্ত জীবন্ত বস্তুকে কিন্তু পাকস্থলীর ভিতরে মেরে ফেলে। এইচসিএলের আরও একটা কাজ হচ্ছে বিক্রিয়ার পরিবেশ সৃষ্টি, পরিবেশ তৈরি। এই বিক্রিয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে। এইচসিএল পিএইচ লেভেলটা কমায় দেয়, তখন বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হতে পারে। আমরা জানি যে বেশ কিছু বিক্রিয়ার জন্য পিএইচ লেভেলটা অ্যাসিডিক হওয়া লাগে, বেশ কিছু বিক্রিয়ার জন্য আবার পিএইচ লেভেল ক্ষারীয় হওয়া লাগে। তো বিক্রিয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এইচসিএল। এইচসিএল এর আরও একটা কাজ হচ্ছে এইচসিএল এনজাইমকে সক্রিয় করে। এনজাইমকে সক্রিয় করে, এইচসিএল এনজাইমকে সক্রিয় করে। আসলে পাকস্থলীর মধ্যে পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় এনজাইম পাওয়া যায়, প্রোরেনিন নামক একটা নিষ্ক্রিয় এনজাইম পাওয়া যায়। পাকস্থলীর মধ্যে এগুলো তৈরি হয়, এই হচ্ছে জাইমোজেনিক কোষ থেকে তারা তৈরি হয়। এনজাইমগুলো নিষ্ক্রিয় থাকে, পেপসিনোজেন, প্রোরেনিন এগুলো নিষ্ক্রিয়। এদেরকে সক্রিয় করা কার কাজ বলো তো? এইচসিএল কাজ। এছাড়াও পাকস্থলীর মধ্যে আর কোন কোন অজৈব পদার্থ থাকতে পারে? বিভিন্ন রকম লবণ থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, বিভিন্ন অজৈব লবণ থাকে। এবং গ্যাস্ট্রিক জুসের মধ্যে বা পাকস্থলীর যে রস রয়েছে তার মধ্যে এনজাইম থাকে।
গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন কোন এনজাইম পাওয়া যায়? দুইটা এনজাইম বেশি বেশি পাওয়া যায়, একজনের নাম হচ্ছে পেপসিন, আরেকজনের নাম হচ্ছে রেনিন। এই দুজনই খুব বেশি বেশি পাওয়া যায় পাকস্থলীর মধ্যে। তাহলে পেপসিন এবং রেনিন নামক দুইটা এনজাইম পাওয়া যায়, যদি এরা সক্রিয় দশায় থাকে না, নিষ্ক্রিয় দশায় থাকে। পেপসিন থাকে পেপসিনোজেন দশায়, আর রেনিন থাকে প্রোরেনিন দশায়। তারপরে আমরা এভাবে মুখস্থ করব। তাহলে গ্যাস্ট্রিক জুসের উপাদানগুলো কি কি, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি থাকে এই সংক্রান্ত যদি এমসিকিউ আসে, সবচেয়ে বেশি আসে গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কত 2 লিটার, গ্যাস্ট্রিক জুসের পানির পরিমাণ কত 99.45%, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কেমন, এটা প্রচণ্ড অ্যাসিডিক পিএইচ, এবং গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোন অ্যাসিড থাকে, এইচসিএল অ্যাসিড থাকে। এবার আমরা আলোচনা করব পাকস্থলীতে খাদ্যবস্তুর যান্ত্রিক পরিপাক সম্পর্কে। পাকস্থলীতে খাদ্যবস্তুর বিক্রিয়া ছাড়াও বেশ কিছু পরিপাক হয়, সেগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। কি কি ঘটনা ঘটতে পারে দেখো। পাকস্থলীর কাজ হচ্ছে খাবারকে জমা রাখা। পাকস্থলীর মধ্যে মোটামুটি 2 থেকে 6 ঘন্টা খাবার জমা থাকে, এবং এই সময় খাবারটা কিন্তু নরম হয়ে যায়। পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক জুস থাকে, গ্যাস্ট্রিক জুসের পানির কারণে খাবারটা কিন্তু নরম হয়। খাবার নরম করা এটাও কিন্তু একটা যান্ত্রিক পরিপাকের অংশ। তারপরে দেখো পাকস্থলীর মধ্যে মিউকাস থাকে, এই যে মিউকাস সেল থেকে মিউকাস ক্ষরণ হয় না, এই মিউকাসের সঙ্গে খাদ্যবস্তুগুলো মিশ্রিত হয়, এতে করে খাবারটা কিন্তু বেশ পিচ্ছিল হয়ে যায়, তাই না? তারপরে দেখো পাকস্থলীতে এইচসিএল এর সঙ্গে খাদ্যবস্তুর মিশ্রণ ঘটে। এইচসিএল খাদ্যবস্তুর সঙ্গে মিশ্রিত হলে খাদ্যবস্তুকে আরও দুর্বল করে ফেলে, আরও নরম করে ফেলে। তাহলে মিউকাস খাবারকে পিচ্ছিল করে, এইচসিএল খাবারকে নরম করে, এদিকে পানীয় খাবারকে নরম করে। পাকস্থলীর মধ্যে কিন্তু খাবারটা বেশ নরম হয়ে গেল। এবার খাদ্যবস্তুকে পিষে ফেলা। তোমাদের কি মনে হয় পাকস্থলী এরকম চুপচাপ বসে থাকে? না, পাকস্থলীর গায়ে খুবই শক্তিশালী পেশি রয়েছে, আমরা আগেই পড়লাম, বৃত্তাকার পেশি, অনুদৈর্ঘ্য পেশি। এই পেশিগুলো পাকস্থলীর এরকম সংকোচন প্রসারণ করে। পাকস্থলীর যখন সংকোচন প্রসারণ হয়, তখন পাকস্থলীর ভেতরে যত খাদ্য আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো, পাকস্থলী কিন্তু খাবারকে বাহ্যিকভাবে চাপ প্রয়োগ করে একদম পিষে ফেলে, একদম চূর্ণ বিচূর্ণ করে। এদিকে এইচসিএল এর সঙ্গে খাদ্যবস্তু মিশ্রিত হলো, এদিকে মিউকাসের সঙ্গে মিশ্রিত হলো, একদম খাদ্য তরল স্যুপের মতো হয়ে যাবে। এই অবস্থাটাকে আমরা বলবো কিন্তু খাদ্যমণ্ড। তাহলে পাকস্থলীতে মিউকাস, এইচসিএল এবং খাদ্যবস্তু সবগুলো মিক্সচার হয়ে যে তরল স্যুপটা তৈরি হয়, তাকে কিন্তু আমরা বলবো খাদ্যমণ্ড। খাদ্যমণ্ড ইংরেজিতে বললে বলা হবে কাইম। তোমরা খেয়াল করে দেখো, মুখের মধ্যেও কিন্তু খাদ্যমণ্ড তৈরি হয়েছিল, তাকে আমরা বলছিলাম বোলাস। কিন্তু পাকস্থলীতে যদি খাদ্যমণ্ড তৈরি হয়, তাকে আমরা বলবো কাইম। তোমাদের কাছে প্রশ্ন, কাইম এটা অম্লীয় নাকি ক্ষারীয় অবস্থা? কাইমের মধ্যে যেহেতু এইচসিএল আছে, অ্যাসিড আছে, তাই কাইম সবসময় অম্লীয়। তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, বোলাস তাহলে কি হবে, অম্লীয় নাকি ক্ষারীয়? মুখের মধ্যে ছিল লালা, লালা কিন্তু ক্ষারীয় পদার্থ, এজন্য বোলাস কিন্তু ক্ষারীয় পদার্থ। পক্ষান্তরে কাইম, কাইম কিন্তু অম্লীয় পদার্থ। কেন কাইম অম্লীয়? কারণ কাইমের মধ্যে কিন্তু এইচসিএল আছে। অনেক সময় মানুষ পাকস্থলীর এই কাইমটাকে বমি করে ফেলে, তখন দেখা যায় বমির একটা টকটক গন্ধ পাওয়া যায়। খুব বিশ্লেষণ আছে, টকটক গন্ধ পাওয়া যাচ্ছে মানে কি বলতো, সেখানে অ্যাসিড আছে বেশি বেশি, তার মানে পাকস্থলীর পরিবেশটা খুব অ্যাসিডিক, আমরা মনে রাখবো এটা। তারপরে দেখো পাকস্থলীর মধ্যে যে এইচসিএল আছে, সে কিন্তু জীবাণু ধ্বংস করে, আগেও আমরা জেনেছি, এটাও কিন্তু যান্ত্রিক পরিপাকের মধ্যে আমরা রাখবো। এছাড়াও পাকস্থলী ভিটামিন B12 শোষণে সাহায্য করে। পাকস্থলী ভিটামিন B12 শোষণে সাহায্য করে। আগে আমি বললাম যে পাকস্থলীর এই কোষগুলোর নাম হলো আর্জেন্টাফিন কোষ, যেখান থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। এই ফ্যাক্টরগুলো এসে কি করে, ভিটামিন B12 এর সঙ্গে যুক্ত হয়, এতে করে ভিটামিন B12 শোষণ উপযোগী হয়। এই ভিটামিন B12টা কিন্তু পাকস্থলীতে শোষিত হয় না। বইয়ে লেখা আছে যে পাকস্থলীতে ভিটামিন B12 শোষিত হয়, এরকম ঘটনা না। কোনো জিনিসই পাকস্থলী শোষণ করতে পারবে না। ভিটামিন B12কে শোষণ উপযোগী বানানো, এটা পাকস্থলীর কাজ। তারপর ভিটামিন B12টা আস্তে আস্তে ক্ষুদ্রান্তে চলে আসবে, ক্ষুদ্রান্তে আসলে সেটা শোষণ করবে। তাহলে আমরা মনে রাখবো, পাকস্থলী কিন্তু ভিটামিন B12 এর শোষণে সাহায্য করে। কে অ্যাকচুয়ালি সাহায্য করে? এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর।